নমস্কার বন্ধুরা, এখন আমরা WBCS প্রিলিমসের ব্যাংকিং সিস্টেমের বিগত দিনে এসেছে এরকম প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা এর আগে ব্যাংকিং সিস্টেমের উপর প্রথম অংশের প্রশ্নপত্র আলোচনা করেছি এবং আজকে 2009 থেকে বাকি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো আসা যাক। প্রথম প্রশ্ন, which of the following rate is not determined by the Reserve Bank of India? So the option is CRR, that is cash reserve ratio, BSLR, that is statutory liquidity ratio, C repo rate, and D prime lending rate. তো এখানে প্রশ্ন যেটা বলছে, which of the following rates is not determined by the Reserve Bank of India? এখানকার মধ্যে কোন রেটটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ডিটারমাইন করে না, অর্থাৎ নির্ধারণ করে না। তো এখানে দেখা যাক CRR, দ্যাট ইজ ক্যাশ রিজার্ভ রেশিও। এই ক্যাশ রিজার্ভ রেশিও প্রথমেই যদি জানা যায়, তার মানে প্রথম কথা হচ্ছে কি ক্যাশ, তার মানে এখানে ক্যাশ নিয়ে আলোচনা হবে। তার মানে এখানে ক্যাশ রিজার্ভ রেশিওর যদি একটা ওয়ার্ডের ডেফিনেশন বলতে হয় তাহলে সেটা হবে ইট ইজ ডিপোজিটেড উইথ আরবিআই ইন ক্যাশ। তার মানে আরবিআই এর কাছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ক্যাশ ডিপোজিটেড থাকে। এই ডিপোজিটটা কে করে? ব্যাংক করে। আরবিআই এর আন্ডারে যে সমস্ত ব্যাংকগুলো আছে আমাদের ভারতবর্ষে, সেই সমস্ত ব্যাংক আরবিআই কে একটা সার্টেন অ্যামাউন্ট টাকা, সার্টেন পার্সেন্টেজ ডিপোজিট করে রাখে। কি রূপে? ক্যাশ রূপে। তো কিভাবে দেখা যাক। বলছে টোটাল টাইম ডিপোজিট এবং টোটাল ডিমান্ড ডিপোজিট কোনো একটা ওপর ভিত্তি করে কোনো একটা ব্যাংকের কাছে 100 কোটি টাকা আছে, তাহলে যদি ওই ব্যাংকের 10% সিআরআর নির্ধারণ করে থাকে আরবিআই, দ্যাট ইজ ক্যাশ রিজার্ভ রেশিও ধরো 10%, তাহলে ওই ব্যাংকে 100 কোটি 10% অর্থাৎ 10 কোটি টাকা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে দিতে হবে। এবং ওই ব্যাংকের কাছে তাহলে থাকবে 90 কোটি টাকা ব্যাংকের কাছে এবং 10 কোটি টাকা থাকবে আরবিআই এর কাছে। এই যে 10 কোটি টাকা আছে, অর্থাৎ 10% হারে যে সিআরআর, এক্সাম্পল স্বরূপ বললাম, উদাহরণস্বরূপ বললাম, তাহলে এইটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, যেটা ব্যাংক আরবিআই এর কাছে রিজার্ভ করে রাখছে। এর বদলে আরবিআই কোনো ইন্টারেস্ট দেবে না ব্যাংকে। সো দেয়ার ইজ নো ইন্টারেস্ট। এবং এটা একটা মনিটারি পলিসি, কারণ মানি নিয়ে আলোচনা হচ্ছে, ক্যাশ নিয়ে আলোচনা হচ্ছে, অবশ্যই এটা একটা মনিটারি পলিসি। এবং এটা একটা কোয়ান্টিটেটিভ মেজার, দ্যাট মিনস কোয়ান্টিটি অফ মানি ইজ কন্ট্রোলড বাই আরবিআই। অর্থাৎ একটা কোয়ান্টিটেটিভ মেজার যেখানকার কোয়ান্টিটি অফ মানি কন্ট্রোল করে কে? আরবিআই। এটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। এবার মার্কেটে যদি হঠাৎ ইনফ্লেশন বেড়ে যায়, অর্থাৎ মুদ্রাস্ফীতি চলে আসে, তখন আরবিআই কি করে? সেই মুহূর্তে আরবিআই ইনফ্লেশন হলে ক্যাশ রিজার্ভ রেশিওকে বাড়িয়ে দেয়। এবার ঠান্ডা মাথায় একবার চিন্তা করে দেখো, মার্কেটে মুদ্রাস্ফীতি আছে, অর্থাৎ ইনফ্লেশন প্রচুর আছে। ইনফ্লেশন থাকার ফলে প্রচুর টাকা, কিন্তু সেই তুলনায় প্রোডাক্ট কম। তাহলে প্রোডাক্টিভিটি যদি কম থাকে এবং সেই তুলনায় মানি যদি বেশি থাকে, তাহলে দেশের মধ্যে মুদ্রাস্ফীতি একটা তৈরি হয়েছে। এবং মুদ্রাস্ফীতি তৈরি হওয়ার জন্য দেশে যাতে মুদ্রাস্ফীতি কন্ট্রোল হয়, দ্যাট ইজ ইনফ্লেশন কন্ট্রোল হয়, তাহলে সেই টাকাগুলোকে আমাকে মার্কেট থেকে তুলে নিতে হবে। তো কোন উপায় আমি তুলবো? আমি যদি ক্যাশ রিজার্ভ রেশিওকে যদি আমি ইনক্রিজ করে দিই, অর্থাৎ বাড়িয়ে দিই, তাহলে ব্যাংকে যে সমস্ত ব্যাংক আগে 10%, ধরা যাক 10% হারে আগে আরবিআই এর কাছে রিজার্ভ রাখতো তাদের ক্যাশ, এখন সেটা ধরো 20% হয়ে গেছে, যেহেতু ইনফ্লেশন ধরো দেশে বেড়েছে। তাহলে ক্যাশ রিজার্ভ রেশিও বেড়ে যাওয়ার জন্য
ধীরে 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 মার্কেট থেকে মানি তুলে নেবে কে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফলে মার্কেট একটা স্টেবল পজিশনে চলে আসবে, যেখানে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা যাবে। আবার যদি দেশের মধ্যে ইনফ্লেশন রেট যদি না থাকে, অর্থাৎ ডিপ্রেশন হয়ে যায়, মন্দা চলে, তখন আমার মার্কেটে যদি আমাকে টাকা ইন্ট্রোডিউস করতে হয়, টাকা পৌঁছাতে হয়, প্রোডাক্ট প্রচুর আছে কিন্তু মানুষের হাতে টাকা নেই, তাহলে কি করব? তাহলে আরবিআই সেই মুহূর্তে টাকা ব্যাংকে দেবে। তো আরবিআই তো ব্যাংকে হয় লোন দেবে, না হয় সরকারি গভর্নমেন্টগুলোকে কিনে নেবে। গভর্নমেন্ট যে সমস্ত সরকারি গভর্নমেন্টের যে সমস্ত সিকিউরিটি আছে, বন্ড আছে, সেগুলো আরবিআই কিনে নেবে। এবং আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করব, জাস্ট আমি বলে রাখছি। সেই সমস্ত বন্ডগুলো কিনে নেবে আরবিআই এবং ব্যাংকের হাতে টাকা দেবে। এক। 2 নম্বর কি করবে? ক্যাশ রিজার্ভ রেশিও, যেটা ধরো আগে 10% ছিল, সেটা 5% কি 2% ধরো করে দিল। এতে কি হবে? তাহলে ব্যাংক আগে এই 100 কোটি টাকার মধ্যে 10 কোটি টাকা আরবিআই কে যেটা দিতে হতো, সেটা এখন 2 কোটি টাকা কি 5 কোটি টাকা দিতে হবে। তাহলে মার্কেটে টাকা ব্যাংক ছড়াতে পারবে, প্রোভাইড করতে পারবে, লোন দিতে পারবে, লেন্ডিং করতে পারবে। ফলে যখন ডিফ্লেশন হবে, তখন ক্যাশ রিজার্ভ রেশিও কমিয়ে দেওয়া হবে। যখন ইনফ্লেশন হবে, তখন ক্যাশ রিজার্ভ রেশিও ইনক্রিজ করে দেওয়া হবে। এটা হচ্ছে সিআরআর, এবং এটা কে নির্ধারণ করে? আরবিআই। তাহলে ক্যাশ রিজার্ভ রেশিও নির্ধারণ কে করে? আরবিআই। 1 নম্বর। তার মানে এ অ্যান্সার হবে না। এবার দেখে আসি এসএলআর কি, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও কি। স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও অনেকটা সিআরআর এর মতো। এটা ক্যাশ রিজার্ভ রেশিও, আর এসএলআর হচ্ছে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। সিআরআর এ ক্যাশ রিজার্ভ রেশিওতে যেখানে ক্যাশ নিয়ে আলোচনা হয়, কিন্তু এখানে আলোচনা হয় গভর্নমেন্ট সিকিউরিটি এবং গোল্ড নিয়ে। এখানে আরবিআই, যেখানে সিআরআর এ অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিওতে আরবিআই কোনো ইন্টারেস্ট পে করছিল না ব্যাংকে, কিন্তু এখানে আরবিআই ইন্টারেস্ট পে করতে বাধ্য। আরবিআই ব্যাংকে একটা ইন্টারেস্ট দেবে। এবং এটা একটা কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট। এই কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট কে মেজার করে? ব্যাংক মেজার করে। হঠাৎ দেখা গেল মার্কেটে ইনফ্লেশন চলে এলো। তো মার্কেটে যদি ইনফ্লেশন হয়, সেই মুহূর্তে গভর্নমেন্ট সিকিউরিটিগুলো আরবিআই কি করবে? ব্যাংকে কিনতে বলবে। তখন আরবিআই গভর্নমেন্ট সিকিউরিটিগুলো ব্যাংকে কিনতে বাধ্য করবে, এবং ব্যাংক তার বদলে আরবিআই এর কাছে টাকা রাখবে, এবং টাকা রাখার ফলে কিছু অ্যামাউন্ট সে ইন্টারেস্ট পাবে। তাহলে ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে আরবিআই। ফলে মার্কেটে ইনফ্লেশনকে স্টেবল করার জন্য, যাতে ইনফ্লেশনটা না হয়, কন্ট্রোল করার জন্য আরবিআই এসএলআর রেট কি করবে? বাড়িয়ে দেবে। এবং যখন মার্কেটে মন্দা চলবে, অর্থাৎ প্রোডাক্ট প্রচুর আছে, অর্থাৎ ডিফ্লেশন চলবে, অর্থাৎ প্রোডাক্ট প্রচুর আছে কিন্তু মানি কম, সাপ্লাই কম, মানি সাপ্লাই কম কিন্তু প্রোডাক্ট সাপ্লাই প্রচুর, সেই মুহূর্তে কি করবে ব্যাংক? আরবিআই কি করবে? আরবিআই ব্যাংককে টাকা দেবে। আরবিআই তখন ব্যাংকে টাকা দেবে। আরবিআই ব্যাংকে টাকা দেবে, আর ব্যাংক গভর্নমেন্ট সিকিউরিটি, গোল্ড, এগুলো আরবিআই কে বিক্রি করবে, এবং ব্যাংক তার বদলে একটা ইন্টারেস্ট পে করবে কাকে? আরবিআই কে। এই হচ্ছে এসএলআর। এসএলআর একটা মনিটারি পলিসি ইনস্ট্রুমেন্ট ছিল।
এই মনিটারি পলিসি ইনস্ট্রুমেন্ট পরে ফিসকাল পলিসি ইনস্ট্রুমেন্টে কনভার্ট হয়। কেন? কারণ 1965 সাল থেকে 1991 সাল পর্যন্ত যখনই গভর্নমেন্টের টাকা প্রয়োজন হতো তখন আরবিআই এর মাধ্যমে ব্যাংকে চাপ দেওয়া হতো। কেন চাপ দেওয়া হতো? যে গভর্নমেন্ট সিকিউরিটি তোমরা কেনো, ব্যাংকে বলতো, আরবিআই বলতো গভর্নমেন্ট সিকিউরিটি কেন এবং আমাকে তার বদলে টাকা দাও, এবং সেই টাকা গভর্নমেন্টকে দিত আরবিআই। ফলে এটা একটা গভর্নমেন্টের একটা পলিসি হয়ে গেছিল। এই মনিটারি পলিসি ইনস্ট্রুমেন্ট যে কারণের জন্য ফিসকাল পলিসি ইনস্ট্রুমেন্টে কনভার্ট হয়ে যায়। এবং এটা একটা কোয়ান্টিটেটিভ মেজার আমরা পড়লাম। এছাড়াও এখানকার যে মানি সাপ্লাই যে সিস্টেম সেটা কে রেগুলেট করে? আরবিআই। এবং এসএলআর রেট রেগুলেট কে করছে? আরবিআই। রেট নির্ধারণ কে করছে? আরবিআই। এবার পড়ি কি আমরা রেপো রেট। রেপো আমি আগেই তোমাদের বলে দিয়েছি রেপো কাকে বলে, রেপো রেট কাকে বলে, এবং আমি পরে এই রেপো রেট নিয়ে আলোচনা অবশ্যই করব। আমি পরবর্তী এতে অবশ্যই রেপো রেট নিয়ে আলোচনা করব। এই আরবিআই আর ব্যাংক, এই যে ইন্টারেস্ট, ব্যাংক যখন আরবিআই কি ইন্টারেস্ট পে করছে, এটা হচ্ছে রেপো রেট। আমি পরে আলোচনা করছি এটা নিয়ে। এবং লাস্টে কি হচ্ছে? প্রাইম লেন্ডিং রেট। তো প্রাইম লেন্ডিং রেটটা কি আমাদেরকে জানতে হবে। বলছে ইট ইজ দ্য ইন্টারেস্ট রেট চেঞ্জ বাই ব্যাংক। তার মানে কি এটা একটা ইন্টারেস্ট রেট, কে চেঞ্জ করছে? ব্যাংক চেঞ্জ করছে। কাদের কার জন্য চেঞ্জ করছে? মোস্ট ক্রেডিট ওর্দি কাস্টমারদের জন্য। তার মানে এখানে আমাদের দেখা যাবে কি, এখানে এই যে প্রাইম লেন্ডিং রেট এটা কন্ট্রোল কে করছে? ব্যাংক। আর বাকি এসএলআর রেট কন্ট্রোল করে আরবিআই, সিআরআর কন্ট্রোল করে আরবিআই, এবং রেপো রেটও কন্ট্রোল করে আরবিআই। আমি রেপো রেট নিয়ে অবশ্যই আলোচনা করব পরবর্তী স্লাইডে, তার জন্য আমি এখানে বলিনি। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে প্রাইম লেন্ডিং রেট, অ্যান্সার ডি। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড প্রশ্ন যেটা 2009 সালে এসেছিল এবং 2000, ফলে এটা খুব একটা জানার দরকার নেই, এটা আসবে না। তবুও অ্যান্সারটা বলে দিচ্ছি, এবং এটা নিয়ে আমরা এখন বিস্তারিত যাব না, কারেন্ট অ্যাফেয়ার্সের ভিত্তি করে এর অ্যান্সারটা হবে। তো হুইচ অফ দ্য ফলোইং স্টেটসমেন্ট ইজ নট ট্রু? 1. RBI has hiked the CRR by 50 basis point. Second, RBI did not change the repo rate. এবার ডেটটা দেখো, আপ টু সেপ্টেম্বর 2008। তাহলে এটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড প্রশ্ন। 3 নম্বর কি বলছে? RBI has hiked the repo rate by 50 basis point. চুজ দ্য কারেক্ট কোড। এর অ্যান্সারটা হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাভ। পরে অ্যাপেক্স ব্যাংক ফর সাপ্লাইং এগ্রিকালচারাল ক্রেডিট ইজ। তাহলে এই এগ্রিকালচার যখন আমরা জানবো, আমি এটা এগ্রিকালচার সেক্টর নিয়ে যখন বলেছি তখন আমি খুব ডিটেল এই এগ্রিকালচার ক্রেডিট ব্যাংক, অ্যাপেক্স বডি, এগুলো নিয়ে আমি ডিটেল আলোচনা করেছি। তো দয়া করে আমি সবাইকে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ এগ্রিকালচার সেক্টরের ভিডিওটা একটু দেখে নাও। তো এখানে প্রশ্নটা কি বলছে? অ্যাপেক্স ব্যাংক ফর সাপ্লাইং এগ্রিকালচারাল ক্রেডিট ইজ। এর উত্তরটা হয়ে যাবে নাবার্ড। কারণ নাবার্ড একটা অ্যাপেক্স ব্যাংক এবং যেটা এগ্রিকালচার ক্রেডিটের উপর ভিত্তি করে তৈরি হয়। এগ্রিকালচার সেক্টরকে আরো মজবুত করতে এই নাবার্ড ভূমিকা গ্রহণ করে থাকে। In order to control inflation, rate price rise, Reserve Bank directs bank to. Option: reduce rate of interest on credit, reduce statutory liquid ratio, that is SLR, increase cash reserve ratio, CRR,
বাই বন্ডস ফ্রম ক্যাপিটাল মার্কেট। তো আমরা এসএলআর এবং সিআরআর দেখলাম। তো এসএলআর কি? স্ট্যাটিউটারি লিকুইড রেশিও। তো স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও কিসের ওপর ভিত্তি করে থাকে? গভর্নমেন্ট সিকিউরিটি অ্যান্ড গোল্ড। কিন্তু এই গোল্ড কিন্তু গভর্নমেন্ট গোল্ড, পাবলিক গোল্ড নয়। যেগুলো তোমার আমার বাড়িতে যে সমস্ত গোল্ড আছে সেটা পাবলিক গোল্ড। সেই পাবলিক গোল্ডকে কিন্তু এসএলআর কাউন্ট করে না, এটা একটু মাথায় রেখো। এবং এই আরবিআই এখানে ইন্টারেস্ট দেয়, আরবিআই পে ইন্টারেস্ট টু দ্য ব্যাংক। কাকে দেয়? ব্যাংক। আর সিআরআর কি? সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও, অর্থাৎ ক্যাশ নিয়ে ডিল করে। এবং আমি বললাম এক্ষুনি, একটা ব্যাংকের কাছে 100 কোটি টাকা আছে, আরবিআই 10% ক্যাশ রিজার্ভ রেশিও ঠিক করেছে, তাহলে ওই ব্যাংকে 10 কোটি টাকা আরবিআইকে দিতে হবে এবং নিজের কাছে সে 90 কোটি টাকা রাখতে পারবে। এই যে 10 কোটি টাকা আরবিআইকে দেবে, এইটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। এবার কি? এর বদলে আরবিআই ব্যাংকে কোনো ইন্টারেস্ট পেমেন্ট করবে না। কিন্তু স্ট্যাটিউটারি লিকুইড রেশিওতে আরবিআই সব সময়, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সব সময় ইন্টারেস্ট পেমেন্ট করবে। কাকে? ব্যাংকে। তো এবার প্রশ্নতে আসি, ইন অর্ডার টু কন্ট্রোল ইনফ্লেশন, যদি ইনফ্লেশন ধরো বেড়ে গেল আমাদের দেশে, তাহলে ইনফ্লেশন বেড়ে গেছে, ইনফ্লেশন রেট বেড়ে গেলে আমাদেরকে ইনফ্লেশন কন্ট্রোল করতে হবে। কে কন্ট্রোল করবে? আরবিআই, থ্রু গভর্নমেন্টের হাত ধরে আরবিআই করবে। তাহলে ইন অর্ডার টু কন্ট্রোল ইনফ্লেশন রেট, প্রাইস রাইজ, রিজার্ভ ব্যাংক ডিরেক্ট ব্যাংক টু। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে? এই উত্তর হয়ে যাবে ইনক্রিজ ক্যাশ রিজার্ভ রেশিও। যদি আমি ক্যাশ রিজার্ভ রেশিও ইনক্রিজ করে দিই, তাহলে কিন্তু ইনফ্লেশন রেট কন্ট্রোল হয়ে যাবে। তো অ্যান্সার হয়ে যাবে